পরিবেশ কি? পরিবেশ সম্পর্কে তোমার কি ধারণা আছে? এই ভিডিওতে আমরা পড়ব মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এটি একটি সম্পূর্ণ ভিজুয়াল স্টাডি গাইড। এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কৌশল বা ট্রিক বলবো যা তোমাকে মাধ্যমিক পরীক্ষাতে একটি এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যার মান 1 এবং একটি এসএকিউ মানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2 অর্থাৎ মোট 3 নাম্বার অনায়াসে পাইয়ে দিতে সাহায্য করবে। আর এর জন্য তোমাকে ভিডিওটির 10 নম্বর স্লাইড পর্যন্ত দেখতে হবে। বায়ুমণ্ডলের উপাদান ও রাসায়নিক গঠন। ছবিতে অর্থাৎ ভেন চিত্রে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে আছে অক্সিজেন 20.94%, অর্থাৎ 21%। নাইট্রোজেন আছে 78.08%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%। এছাড়া আর্গন ও অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস আছে 0.93%। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এই স্তরের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: উপাদানের অনুপাত সমান থাকে, তাই একে আমরা সমমণ্ডল বলে থাকি। হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, উচ্চতা 80 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন আলাদা স্তরে থাকে, তাই একে বিষমমণ্ডল বলা হয়। এই পর্যন্ত যদি তোমার ভালো লেগে থাকে তবে একটু ওয়েট করে যাও, কারণ এর পরের পয়েন্টগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট আসতে চলেছে। ভূপৃষ্ঠ থেকে মহাকাশ, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উচ্চতার সঙ্গে তাপমাত্রার পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা যায়। যেমন ধরো ট্রপোস্ফিয়ার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নাম্বার মেসোস্ফিয়ার, 4 নাম্বার থার্মোস্ফিয়ার, 5 নাম্বার এক্সোস্ফিয়ার এবং 6 নাম্বার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখন প্রশ্ন হলো সিকোয়েন্স অনুসারে এগুলোকে কিভাবে মনে রাখবে? তোমাদের একটা মজার কথা বলি। আমি যখন 4 হুইলার চালা শিখছিলাম তখন এই ট্রিকটি আমি তৈরি করি। এই কৌশলটির মাধ্যমে তুমি এই স্তরগুলিকে পরপর মনে রাখতে পারবে। আমি লিখছি না, কিন্তু তুমি এটাকে লিখে ফেলো।
যেমন চাপো, স্টার্ট করো মেসো, থামাও, এক্সেলেটার মিনিমাইজ করো। দেখো চাপো, এটাকে আমরা বলবো ট্রপোস্ফিয়ার, 1 নাম্বার দাও নিচে। স্টার্ট, একে 2 নাম্বার দাও স্ট্র্যাটোস্ফিয়ার। মেসো আমার এক আত্মীয়, এটা 3 নাম্বার লিখো, একে বলো মেসোস্ফিয়ার। তারপর বলছি কি থামাও, 4 নম্বর, একে বলো তুমি থার্মোস্ফিয়ার। তারপরে এক্সেলেটার মিনিমাইজ করো, এক্সেলেটার এক্সোস্ফিয়ার 5 নাম্বার। মিনিমাইজ এর নিচে লিখো 6, এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই কৌশলটির মাধ্যমে তুমি সহজেই মনে রাখতে পারবে কিভাবে উচ্চতার সঙ্গে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে পরপর ভাগ করা গেছে। এখন প্রতিটি স্তরের বৈশিষ্ট্যগুলিকে আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। আমি লিখছি না, তুমি কিন্তু এগুলো নোট করে নাও, অথবা ভিডিও দেখার সময় সিসি অপশানটা অন করে দিলে লেখাগুলো ডিসপ্লেতে চলে আসবে। ট্রপোস্ফিয়ার বৈশিষ্ট্য 1, ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর হলো ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত। 2, বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% এই স্তরে উপস্থিত থাকে। 3, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধিও বলা হয়। 4, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ কমতে থাকে। 5, এই স্তরে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 6, এই স্তরে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায়। স্ট্র্যাটোস্ফিয়ার বৈশিষ্ট্য, এই স্তর 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 2, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে, কিন্তু চাপ হ্রাস পায়। 3, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি নেই, তাই স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টিপাত হয় না, একে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরের মধ্য দিয়ে জেট প্লেন নিরাপদে যাতায়াত করতে পারে। 4, অক্সিজেন প্রায় নেই বললেই চলে। 5, প্রায় 90% ওজোন গ্যাস এই স্তরেই পাওয়া যায়, ফলে সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রেজ অর্থাৎ অতি বেগুনি রশ্মি এই স্তরেই প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায়। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ারও বলা হয়। 3, মেসোস্ফিয়ার, এই স্তর 50 থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 2, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় এবং তাপমাত্রা নেমে -95 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 3, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলা হয়।
4. মহাকাশ থেকে আগত উল্কা এখানে এসে পুড়ে ছাই হয়ে যায়। মেসোপোজ এই স্তরে অতি সামান্য জলীয় বাষ্প ঢুকে গিয়ে উচ্চতম নৈশদ্যুতি বা নকটিলুসেন্ট ক্লাউডের সৃষ্টি হয়। 4. থার্মোস্ফিয়ার এই স্তর 80 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 2. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে এবং শেষ সীমায় উষ্ণতা হয় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। 3. এই স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ারও বলা হয়। 4. এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়, যা সুমেরু অঞ্চলে অরোরা কোরিওলিস এবং কুমেরু অঞ্চলে অরোরা অস্ট্রালিস নামে পরিচিত। 5. বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। 6. আকাশ কালো রঙের হয় কারণ কোনো গ্যাসের কণা এখানে থাকে না। 5. এক্সোস্ফিয়ার এই স্তরের উচ্চতা 500 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটি কম ঘনত্বের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। 3. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরের উষ্ণতা হয় 1240 ডিগ্রি সেন্টিগ্রেড। 4. কৃত্রিম উপগ্রহ এই স্তরেই থাকে। স্পেস স্টেশনও এই স্তরেই অবস্থিত। 5. আকাশ এই স্তরে কালো রঙের হয়। ম্যাগনেটোস্ফিয়ার এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। 2. ইলেকট্রন প্রোটন দ্বারা স্থায়ী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এই স্তরে। 3. সূর্য থেকে আসা সৌর বায়ু এই স্তরেই আবদ্ধ হয়। 4. এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপোজ বলে। 5. নিরক্ষীয় অঞ্চলে 3000 কিলোমিটার ও 16,000 কিলোমিটার উচ্চতায় দুটি ম্যাগনেটোপোজ বলয়কে ভ্যান অ্যালেন বলয় বলা হয়। যদি এই পর্যন্ত তোমার ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধু মহলে বেশি বেশি করে শেয়ার করো। ট্রপোস্ফিয়ার বনাম স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে, এখানেই মেঘ, বৃষ্টি ও ঝড় হয়। ট্রপোপোজ যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হয় এবং মিশ্রণ বন্ধ হয়। স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মণ্ডল, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়ে, এখানে মেঘ বা ঝড় নেই, তাই জেট প্লেন চলাচল করে। এখানেই বিখ্যাত ওজোন স্তর অবস্থিত, যা আমাদের রক্ষা করে। উচ্চতর বায়ুমণ্ডল, চরম উষ্ণতা এবং বিস্ময়। মেসোস্ফিয়ার সবচেয়ে শীতল স্তর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা -95 ডিগ্রি সেন্টিগ্রেড এখানেই দেখা যায়। মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার তপ্ত এবং আয়নিত, তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড।
বাতাস আয়নিত অবস্থায় থাকে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। সুমেরু ও কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি এই স্তরেই দেখা যায়। ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শেষে গিয়ে যে পয়েন্টগুলো বলবো সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ওজোন স্তর পৃথিবীর প্রাকৃতিক সানস্ক্রিন। অক্সিজেন অণু ভেঙে অক্সিজেনের দুটি পরমাণুতে পরিণত হয় এই স্তরে, অর্থাৎ ওজোন স্তর। একটি অক্সিজেন অণু অপর একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি। কাজ: সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি ইউভি রেজ শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। প্রো টিপ: ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে, টিইউ। স্বাভাবিক ঘনত্ব প্রায় 300 থেকে 350 ডিইউ। ওজোন স্তরের বিনাশ মানুষের সৃষ্ট বিপদ। ওয়ার্নিং: 1. সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। ফ্রিজ ও এসি থেকে নির্গত সিএফসি অতি বেগুনি রশ্মির প্রভাবে ভেঙে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে। সিএফসি অতি বেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সিএলও এবং অক্সিজেন অণু উৎপন্ন করে, ফলে ওজোনের ধ্বংস হয়। 2. নাইট্রোজেন অক্সাইড। জেট প্লেন থেকে নির্গত নাইট্রিক অক্সাইড NO ওজোনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। ক্ষতিকর প্রভাব: মানুষের ত্বকের ক্যান্সার, চোখের ছানি এবং উদ্ভিদের সালোকসংশ্লেষ ব্যাহত হওয়া। গ্রিন হাউস এফেক্ট পৃথিবীর কম্বল। যে সমস্ত গ্যাস ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সৌর বিকিরণকে তথা সূর্যের আলোকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় না, অথচ বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থিব বিকিরণকে তথা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়, তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস এর উপস্থিতির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কোনো গ্যাস যদি গ্রিন হাউস প্রভাব না দেখায় তবে পৃথিবীর উষ্ণতা -30°C পৌঁছে যাবে। এই উষ্ণতায় প্রাণীকুলের পক্ষে বেঁচে থাকার জন্য কোনো মনোরম পরিবেশ তৈরি হবে না। তাই গ্রিন হাউস এফেক্ট এর জন্য পৃথিবীর উষ্ণতা বেড়ে যায় এবং প্রাণীকুল বেঁচে থাকতে পারে। প্রধান গ্রিন হাউস গ্যাসসমূহ: 1. কার্বন ডাইঅক্সাইড, সবচেয়ে বেশি দায়ী 50%। 2. মিথেন CH4। 3. সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। 4. নাইট্রাস অক্সাইড N2O এবং 5. ওজোন O3। কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং
এবং তার প্রভাব। তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, আবহাওয়ার চরম পরিবর্তন ও নতুন রোগব্যাধির সৃষ্টি, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া বৃদ্ধি, মানুষের অবিবেচনামূলক কাজের ফলেই আজ পৃথিবীর এই অবস্থা। ভিডিওটি ভালো লাগলে তুমি কমেন্ট করো এবং পরে তুমি কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাও। এছাড়া কোথা থেকে তুমি দেখছো এই ভিডিওটি সেটি কমেন্টে লেখো। শক্তি সংকট এবং স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্থিতিশীল উন্নয়ন কি? ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে নষ্ট না করে বর্তমানের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন, তাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে পারি। প্রচলিত বা অনবীকরণযোগ্য শক্তি, যা ভবিষ্যতে ফুরিয়ে যাবে, দূষণ ঘটায়, যেমন কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি, যা বারবার ব্যবহার করা যায়, পরিবেশ বান্ধব, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি এবং জোয়ার ভাটার শক্তি। তোমার প্রতিটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান, যা আমাকে ভবিষ্যৎ ভিডিও বানানোর জন্য আরও সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করবে। ভবিষ্যতের শক্তির উৎস: সৌরশক্তি, সোলার এনার্জি। সোলার প্যানেলে সিলিকন এবং সিলভার মানে রূপো ব্যবহৃত হয়। বায়োগ্যাস, প্রধান উৎস মিথেন CH4। বায়ুশক্তি, উইন্ড এনার্জি, দূষণহীন ও অফুরন্ত শক্তির উৎস। ফায়ার আইস, ফায়ার আইস কাকে বলে? মিথেন হাইড্রেট, সংকেত 4 CH4 23 H2O। সমুদ্রের তলদেশে পাওয়া যায়। টপার্স রিভিশন, এক নজরে প্রশ্নোত্তর। কোশ্চেন: বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়? অ্যান্সার: স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। কোশ্চেন: একটি মিথাজনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। অ্যান্সার: মিথানোকক্কাস। কোশ্চেন: CFCর পুরো নাম কি? অ্যান্সার: ক্লোরোফ্লুরোকার্বন। কোশ্চেন: বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে প্রধান দায়ী গ্যাস কোনটি? অ্যান্সার: কার্বন ডাইঅক্সাইড। এই পর্যন্ত ভিডিও দেখে যদি তোমার মনে হয় আমি কোনো ভ্যালু প্রদান করতে পারছি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and to get notification of forthcoming videos. Thank you.